ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস 12-এর নতুন সিলেবাসের অন্তর্গত থার্ড সেমের পাঠ্য একটি কবিতা নবনীতা দেবসেন রচিত দিগ্বিজয়ের রূপকথা বা দিগিজ্জয়ের রূপকথা। দিগিজ্জয় কথাটার মানে হচ্ছে চতুর্দিক জয় করা, অর্থাৎ আমাদের যে বিভিন্ন দিক রয়েছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু নৈঋত ঊর্ধ্ব অধ, এই যে 10টা দিক, তার মধ্যে প্রধান 4টে দিককেই আমরা ব্যবহার করি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এই চতুর্দিককে যে জয় করে, সেই জয় করে তাকে দিগিজ্জয়ী বলে, আর যেই জয় করাটাকেই দিগিজ্জয় বা দিগ্বিজয় বলে। তো এইটাই হচ্ছে আজকের কবিতার পাঠ্য, দিগিজ্জয়ের রূপকথা বা নবনীতা দেবসেন রচিত দিগ্বিজয়ের রূপকথা। এই কবিতাটা আমি প্রতিটা লাইনের একটা সহজবোধ্য মানে আমার ক্লাস 12-এর স্টুডেন্টদের জন্য পরিবেশন করব। নতুন সংশোধিত সিলেবাসের এটি পাঠ্য। কবিতাটা বেশ সুন্দর একটা কবিতা, তবে নবনীতা দেবসেনের পরিচয় সবার আগে একটু দেওয়া প্রয়োজন, তাই নবনীতা দেবসেনের একটা ছোট্ট করে পরিচয় আমি সবার আগে দেব। তার জন্ম হচ্ছে 1938 সালে 13ই জানুয়ারি কলকাতায় হিন্দুস্তান পার্কে তার নিজের বাসভবনে, মানে তার বাড়িতে। পরিচয় বলতে গেলে তার পিতা হচ্ছে নরেন্দ্রদেব এবং মা রাধারানী দেবী, সে যুগে বিশিষ্ট কবি দম্পতি, নোবেলজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনের তিনি প্রথম স্ত্রী। তার বিবাহ হয় 1959 সালে এবং বিবাহ বিচ্ছেদ ঘটে 1976 সালে। তাদের দুটি কন্যা সন্তান, অন্তরা জ্যেষ্ঠা কন্যা যিনি সাংবাদিক এবং সম্পাদক, এবং কনিষ্ঠা কন্যা নন্দনা যিনি অভিনেত্রী এবং সমাজকর্মী। এবার নবনীতা দেবসেনের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাংলা ইংরেজি ছাড়াও তিনি সংস্কৃত, হিন্দি, ওড়িয়া, জার্মান, অসমিয়া, ফরাসি এবং হিব্রু ভাষা পড়তে পারতেন। গোখলে মেমোরিয়াল গার্লস স্কুল, লেডি ব্রাবোন প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর, হার্ভার্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা এবং গবেষণা করেছিলেন। 1975 থেকে 2002 পর্যন্ত তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের অধ্যাপিকা এবং বেশ কিছুদিন বিভাগীয় প্রধান ছিলেন। এবার তার সাহিত্য চর্চা বা সাহিত্য সাধনা। 1959 নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয় প্রকাশিত হয় এবং 1976 তার প্রথম উপন্যাস আমি অনুপম প্রকাশিত হয়। 1999 তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান তার আত্মজীবনীমূলক রম্য রচনা নটি নবনীতা গ্রন্থের জন্য। চন্দ্রাবতী রামায়ণ তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। 2000 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এবার নবনীতা দেবসেনের জীবনাবসান ঘটে 2019 সালের 7ই নভেম্বর। 81 বছর বয়সে ক্যান্সার রোগে তিনি আক্রান্ত ছিলেন এবং কলকাতাতেই তার মৃত্যু হয়। তো এই হচ্ছে নবনীতা দেবসেনের পরিচয়। ছোট্ট করে একটা পরিচয় দিলাম। কবি নবনীতা দেবসেন, তার লেখা রক্তে আমি রাজপুত্র কাব্যগ্রন্থের এটা অংশ, দিগিজ্জয়ের রূপকথা বা দিগ্বিজয়ের রূপকথা। এখান থেকে আমি প্রতিটা লাইনের একটা সহজবোধ্য মানে ক্লাস 12-এর স্টুডেন্টদের জন্য উপস্থাপন করব, কারণ কবিতাটা সম্পূর্ণ নতুন একটা কবিতা, আগের সিলেবাসে এটা ছিল না। তো কবিতাটার প্রতিটা লাইনের মানে তোমাদের বোঝা সবার আগে খুব প্রয়োজন। আগে কবিতার লাইনগুলো পড়ব এবং তারপর তার মানেগুলো খুব সোজাভাবে সহজভাবে অনেক উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয় যেতে হবে। দুয়োরানী দিলেন সাজিয়ে, কবচ কুণ্ডল নেই, ধনুক তীর শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। দিগ্বিজয় শব্দ অর্থ হলো চতুর্দিক নিজ বাহুবলে এবং বুদ্ধি বলে জয় করা, অর্থাৎ যুদ্ধের দ্বারা চারিদিকে নিজের আধিপত্য কায়েম করাকেই দিগ্বিজয় বা দিগ্বিজয় বলা হয়। কবিতার শুরুতেই লেখিকা নবনীতা দেবসেন আত্মপরিচয় দিতে গিয়ে বলেছেন যে তার শরীরে প্রবাহিত হচ্ছে রাজরক্ত। ওই যে বলেছেন না, রক্তে আমি রাজপুত্র, অর্থাৎ রাজার পুত্র তিনি, অর্থাৎ রাজার রক্ত তার শিরায় উপশিরায় প্রবাহিত হচ্ছে। অর্থাৎ তিনি একজন মহিলা হয়েও নিজেকে রাজপুত্র বলে পরিচয় দিয়েছেন আলোচ্য কবিতায়। কারণ আমরা রূপকথার গল্পে প্রায়শই দেখেছি যে রাজপুত্ররাই পক্ষীরাজ ঘোড়ায় চেপে যুদ্ধ করে দেশ বিদেশ জয় করে বেড়ায়, তাই লেখিকা একজন নারী হয়েও নিজেকে পুরুষের ভূমিকায় অবতীর্ণ করেছেন।
অর্থাৎ আমরা রূপকথার গল্পে দেখেছি যে ব্যঙ্গমা ব্যঙ্গমী, রাজপুত্র, পক্ষীরাজ, ঘোড়া, তেপান্তরের মাঠ। তো এখানে আমরা দেখেছি রাজপুত্ররাই তরোয়াল নিয়ে যুদ্ধ করে, রাজকন্যারা কিন্তু সাধারণত যুদ্ধে যায় না। তাই লেখিকা যেহেতু মেয়ে, মহিলা, তাই তিনি নিজেকে রাজপুত্র বলে কবিতায় নিজের পরিচয় দিয়েছেন। এরপর কবি বলেছেন যে আমার মা যতই দুঃখিনী হন না কেন, তার দুঃখ নিবারণ করার জন্য আমাকে দিগ্বিজয় যেতে হবে। এই যে বলেছে না, হলেই বা দুঃখিনী জননী, দিগ্বিজয় যেতে হবে, এই লাইনটার মানে এটা। রূপকথার গল্প প্রসঙ্গে আমরা যখন ঠাকুমার ঝুলির গল্প শুনেছি, তখন আমরা দেখেছি যে এক রাজার দুই রানীর কথা, সুয়োরানী আর দুয়োরানী। সুয়োরানী যার খুব সুখ, আর দুয়োরানী যে কোনো সুখই পায় না, রাজপ্রাসাদ থেকে নির্বাসিতা, তার জীবনে চরম দুঃখ, কষ্ট, যন্ত্রণা। সেই দুয়োরানীর সন্তান আমি, অর্থাৎ আমাদের রাজপুত্র হলো সেই দুয়োরানীর সন্তান। তাই আমার অর্থাৎ রাজপুত্রের শিরায় উপশিরায় প্রবাহিত রাজরক্ত শক্তিতে তিনি বলিয়ান হয়েও তাকে দিগ্বিজয় যেতে হবে। দুয়োরানী অর্থাৎ রাজপুত্রের মা, মানে আমার মা এখানে বলেছেন, দুঃখিনী মা আমাকে রণসাজে সজ্জিতা করে দিলেন। এই যে আমরা এখানে বলেছি না যে দুয়োরানী দিলেন সাজিয়ে, রাজপুত্রের মা ছিল দুয়োরানী, রাজার দুয়োরানী, তো তিনি তাকে সাজিয়ে দিলেন। কিন্তু আমার সাজ নিতান্তই সামান্য, কারণ আমার কাছে কবচ কুণ্ডল নেই। এই যে বলেছে কবচ কুণ্ডল নেই, এই কবচ কুণ্ডলটার মানে কি? কবচ কুণ্ডল হলো রক্ষা কবচ, যুদ্ধে যেতে গেলে যে বর্ম, যে নিজেকে ঢেকে রাখার জন্য, তীর বা অন্যান্য অস্ত্রের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য দেখবে রাজপুত্ররা গায়ে একটা বর্ম পরে, লোহা বা অন্য কোনো ধাতু দিয়ে নির্মিত বর্ম। এখানে সেই বর্মটাকেই কবচ কুণ্ডল বলা হয়েছে। ধনুক, তীর, ধনুক তো জানি আমরা, তীর ধনুক। তুনির মানে হচ্ছে যে বক্সটার মধ্যে, যে খাপটার মধ্যে ধনুক রাখা হয়, অর্থাৎ রাজাদের পিঠে দেখবে একটা চোঙের মতো থাকে যার মধ্যে তীর থাকে, সেখান থেকে তীর নিয়ে ধনুকে লাগিয়ে তারা ছোড়ে। সেই বাক্সটাকে, সেই যে পাত্রের মধ্যে তীরগুলোকে রাখা হয় তাকে বলে তুনির। আর শিরস্ত্রাণ কথার মানে হচ্ছে যুদ্ধের সময় মাথাকে আঘাতের হাত থেকে রক্ষা করার জন্য যে আবরণ বা আচ্ছাদন, বা যাকে চলতি কথায় মাথার গার্ড বলা হয়, মাথাকে গার্ড দেওয়ার বর্ম। মাথার মধ্যে একটা বড় বর্মের মতো, নাকটা খোলা, কান দিয়ে চাপা একটা মাথার মুকুটের মতো রাজারা যুদ্ধের সময় পরে। বিভিন্ন যে সিনেমায় বা দেখায় যে মাথায় রাজাদের যে চরিত্রগুলো দেখায়, তার মধ্যে দেখা যায় যে মাথার মধ্যে আমরা কালো মতো পড়েছে, কান দুটো অবধি চাপা থাকে, সেটাকেই শিরস্ত্রাণ বলে, অর্থাৎ মাথা ঢাকার আচ্ছাদন। অর্থাৎ এগুলো কোনোটাই আমাদের রাজপুত্রের কাছে নেই, কবচ কুণ্ডল নেই, ধনুক, তুনির, শিরস্ত্রাণ কিছুই ছিল না। তো এগুলো কিছুই নেই, শুধু তার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে দুটি আশীর্বাদী সরঞ্জাম, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। অর্থাৎ দুঃখিনী মায়ের দেওয়া দুটো মাত্র সরঞ্জামকে সঙ্গী করে কবিতার কথক অর্থাৎ আমাদের রাজপুত্র দিগ্বিজয় পাড়ি দেবে। কি সেই দুটো আশীর্বাদী সরঞ্জাম, সেটা কবি নিচের প্যারায়, পরের প্যারায় বলেছেন। এক, এই জাদু অশ্ব, মরুপথে সে হয় উঠ, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, তেপান্তরে পক্ষীরাজ। তাহলে তার কাছে যে আশীর্বাদী সরঞ্জামটা রয়েছে, যে দুটি আশীর্বাদী সরঞ্জাম রয়েছে, তার প্রথমটি হলো এই জাদু অশ্ব, অর্থাৎ মায়াবী ঘোড়া। জাদু মানে মায়াবী, আর অশ্ব মানে ঘোড়া, যেটা মরুপথে অর্থাৎ মরুভূমিতে হয় উঠ। আমরা জানি উঠকে মরুভূমির জাহাজ বলে, তাহলে সে মরুভূমিতে যুদ্ধ করার জন্য উটটাই প্রয়োজন। তো সেই জাদু অশ্ব যখন মরুভূমিতে যুদ্ধে যায় তখন সে উট হয়ে যায়। আকাশপথে যুদ্ধের সময় সে হয় পুষ্পক রথ, আবার সমুদ্রে সে হয় সপ্তডিঙা। ডিঙা মানে এখানে সমুদ্রে যাওয়ার জন্য নৌকা। সপ্তডিঙা তো বেহুলা লক্ষিন্দরে ছিল, 7টা ডিঙাকে সপ্তডিঙা বলেছিল। লক্ষিন্দরের বাবার চাঁদ সওদাগর সপ্তডিঙা নিয়ে বাণিজ্যে গেছিলেন, তো এখানে কিন্তু সেই মানেটা প্রযোজ্য নয়। এখানে সপ্তডিঙা নৌকা বা জাহাজ জাতীয় কোনো যানবাহনকে বুঝিয়েছে। তো সেই আশীর্বাদী সরঞ্জামের প্রথমটি হচ্ছে জাদু অশ্ব, যেটা মরুভূমিতে হয় উট, আকাশে হয় পুষ্পক রথ এবং সমুদ্রে হয় সপ্তডিঙা। আবার তেপান্তরের মাঠে সে হয়ে ওঠে পক্ষীরাজ, অর্থাৎ মাঠে যুদ্ধ করার জন্য সে হয়ে ওঠে পক্ষীরাজ ঘোড়া। অর্থাৎ কবি এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে এই মায়াবী অশ্ব জল, স্থল, অন্তরিক্ষ যেখানে যেমন প্রয়োজন তেমন ভূমিকা উত্তীর্ণ হতে পারে।
রাজপুত্র তার নাম রেখেছে বিশ্বাস, এই যে বলেছে তার নাম রেখেছি বিশ্বাস, অর্থাৎ এই মায়াবী অশ্বের নাম রেখেছেন রাজপুত্র বিশ্বাস। কেন এমন নামকরণ? কারণ এই রাজপুত্রের আত্মপ্রত্যয় এবং ও বিশ্বাসের প্রতীক হলো সেই জাদু অশ্ব, অর্থাৎ সে নিজের ওপর, রাজপুত্র নিজের ওপর ভীষণভাবে বিশ্বাসী, ভীষণ রকম কনফিডেন্ট যে সে পারবেই, আর সেই বিশ্বাসটাই হলো তার এই মায়া অশ্ব। সেই রাজপুত্র জানে তার জয় অবশ্যম্ভাবী। এবার রাজপুত্রের দ্বিতীয় আশীর্বাদ, এই যে বলেছে 2, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর। আর দ্বিতীয় আশীর্বাদ হলো হৃদয়ের খাপে ভরে রাখা মন্ত্রপুত অসি, অসি মানে হচ্ছে তলোয়ার, যা শানিত ইস্পাতের খণ্ড দিয়ে তৈরি। শানিত মানে হচ্ছে খুব শার্প, ধারালো, ইস্পাত দিয়ে তৈরি এই তলোয়ার, যা অভঙ্গুর অর্থাৎ যা সহজে ভেঙে যায় না, এমন একটা তলোয়ার তার 2 নম্বর আশীর্বাদী সরঞ্জাম। অর্থাৎ কবি এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে এই রাজপুত্রের কাছে রয়েছে একটা শানিত ইস্পাতের খণ্ডের দ্বারা নির্মিত অভঙ্গুর তরোয়ালের মতো সুদৃঢ় আত্মপ্রত্যয়, অর্থাৎ নিজের ওপর প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস, কনফিডেন্ট, এবং তিনি তাই সেই অসিটা অর্থাৎ তরোয়ালের নাম রেখেছেন, যে অসিটা তার হৃদয়ের মধ্যে, হৃদয়ের খাপের মধ্যে ভরা শানিত ইস্পাতের খণ্ড দিয়ে তৈরি, যে অসিটা, যে তরোয়ালটা অভঙ্গুর অর্থাৎ সহজে ভাঙে না, সেই অসিটার তিনি নাম রেখেছেন ভালোবাসা। অর্থাৎ জাদু অশ্বের নাম রেখেছেন বিশ্বাস, আর মন্তব্যুত অসিটার নাম রেখেছেন ভালোবাসা। এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এমসিকিউ আসবে যে ভালোবাসা এবং বিশ্বাস কি? উত্তর হচ্ছে ভালোবাসা হলো রাজপুত্রের দ্বিতীয় আশীর্বাদী সরঞ্জাম মন্ত্রপুত অসি, আর প্রথমটি হলো জাদু অশ্ব যার নাম বিশ্বাস। বোঝা গেল? এবার লাস্ট একটাই লাইন বাকি রয়েছে, তৃতীয় প্যারায় লেখিকা একটি লাইনই ব্যবহার করেছেন, সেটি হলো নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। কবিতার অন্তিম পর্বে আমাদের রাজপুত্র এতটাই আত্মপ্রত্যয়ী যে সে নিশ্চিত সে তার ওই সামান্য আশীর্বাদী সরঞ্জাম অর্থাৎ বিশ্বাস ও ভালোবাসাকে সঙ্গে নিয়েই দিগ্বিজয় করতে সফল হবে এবং পৌঁছে যাবে তৃষ্ণাহর। তৃষ্ণাহর কথাটার মানে তৃষ্ণা দূরকারী বা তৃষ্ণা নিবারণকারী খরজুরের দ্বীপে, অর্থাৎ খেজুরের দ্বীপে। কবি এই অংশে এটাই বুঝিয়েছেন যে প্রত্যয় ও আত্মবিশ্বাস যদি অটল অনড় হয় তাহলে যে কোনো কঠিন পথে পাড়ি দেওয়া এবং সফল হওয়া সম্ভব। অর্থাৎ সবার আগে প্রয়োজন হচ্ছে নিজের প্রতি নিজের বিশ্বাস, এবং আমি পারবো এই কনফিডেন্টটা নিজের মধ্যে থাকা। আমি যদি এই বিশ্বাসটা সম্বল করে যে কোনো কঠিন পথে পাড়ি দিই আমি সহজেই সেই পথে সফল হব। কিন্তু আমার কাছে সবই আছে কিন্তু বিশ্বাসটাই নেই, আমি কি পারবো? এসব নিয়ে আমার কি হবে? আমি তো পারবো না, তাহলে কোনো দিনই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না, কঠিন পথ পার হতে পারবো না। তাই প্রধান প্রয়োজন হচ্ছে বিশ্বাস, বিশ্বাস, যেটা রাজপুত্রের মধ্যে, আমাদের রাজপুত্রের মধ্যে রয়েছে। তাই নিজের ক্ষমতার ওপর অগাধ বিশ্বাস ও অন্তরের ভালোবাসা থাকাটা খুবই জরুরি। আলোচ্য অংশে খরজুরের দ্বীপ বলতে মরুভূমিতে মাঝে মাঝে যে খেজুর গাছের বাগান থাকে, মানে বাগান বলতে বাগিচা থাকে, অনেক বিরাট এলাকা জুড়ে একটা খেজুরের চাষ করা হয়, তো সেইটাকে মরুদ্যান, মানে সেই মরুদ্যান অঞ্চলকেই বোঝানো হয়েছে। তো এটা হলো কবিতাটার মূল মানে। খুব সুন্দর একটা কবিতা, যতটা সম্ভব প্রতিটা শব্দের মানে বলার চেষ্টা করলাম, প্রতিটা লাইনের মানে তো অবশ্যই বলেছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। কবিতাটা এখানে রয়েছে, গোটা কবিতাটাই তোমরা ভালো করে কবিতাটা পড়ে এরকম প্যারাওয়াইজ প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দের মানে ভালো করে দেখে নিও এবং নম্রতা দেবসেনের পরিচয়টাও একটু দেখে নিও। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হবে না, তোমাদের বোঝার মতো করেই সহজভাবে করেছি। ভালো লাগলে, কাজে লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, একটা লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।